আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানতুল্লাহ, এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টে সিনিয়র ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আজকে নতুন একটা এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশে যে জমি রয়েছে, বাংলাদেশে যে ল্যান্ড ডিফ্র্যাগমেন্টেশন ল্যান্ড রয়েছে, এই ফ্র্যাগমেন্টেশন ল্যান্ডকে যদি আমরা কয়েক ভাগে ভাগ করি, যেমন একটা হচ্ছে যে আবাদযোগ্য জমি, আরেকটা হচ্ছে আবাদের অনুপযুক্ত জমি। তো যেখানে একবারই আবাদ করা সম্ভব না সেটা হচ্ছে আবাদের অনুপযুক্ত জমি, আর যেখানে আবাদ করা হয় সেটা আবাদযোগ্য জমি। এখন দেখেন, আবাদযোগ্য জমির ভিতরেও আবার কিন্তু আবাদযোগ্য পতিত জমি রয়েছে। যেমন আমাদের স্কুল কলেজ রয়েছে বা যে সকল প্রতিষ্ঠান রয়েছে, রাস্তাঘাটের পাশে কিছু পতিত ল্যান্ড রয়েছে যেখানে আবাদ করা সম্ভব, বাট আমরা সাধারণত আবাদ করি না। এদেরকে বলছে আবাদযোগ্য বা চাষযোগ্য পতিত জমি। এখানে আবাদ করা সম্ভব, বাট আমরা করি না, এই জন্য এখানে পতিত বা ফ্যালো ল্যান্ড হিসাবেই থেকে যাবে। আর চাষকৃত যদি ফসলি জমি বলি তাহলে কোনটা হবে? যে জমি আমরা চাষাবাদ করি, চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন করি, সেগুলোকে বলছি চাষকৃত ফসলি জমি। যেখানে চাষাবাদ করা হয়, আমাদের ফার্মাররা চাষাবাদ করে, সেগুলো হচ্ছে চাষকৃত ফসলি জমি। এখন চাষকৃত ফসলি জমির ভিতরে আবার দেখা যায় কখনো কখনো পতিত থাকে। মানে আমাদের তো কৃষি মৌসুম সম্পর্কে আমরা সবাই জানি বা ধারণা রয়েছে। তিনটি কৃষি মৌসুম রয়েছে বাংলাদেশে। এক নম্বর হচ্ছে খরিফ 1, খরিফ 2 এবং রবি সিজন। তো এক বছরে কিন্তু তিনটা সিজন, এবং তিনটা সিজনে কিন্তু আলাদা আলাদা ফসল বা একই ধরনের ফসল চাষাবাদ করা সম্ভব। তো কোনো সিজনে, এক বছরে কোনো সিজনে যদি আমি চাষ না করি, তাহলে মানে কোনো কারণে যদি ওটা পতিত থাকে, তাহলে সেটাকে বলছি চলতি পতিত জমি। মানে যেখানে চাষ করা হয় কিন্তু কোনো কারণবশত, হয়তো খরা বন্যা হতে পারে, অথবা ফার্টিলাইজার বা আমাদের জমির উর্বরতার কথা বিবেচনা করে কোনো কৃষক বা বড় ফার্মার যদি চাষাবাদ না করে রাখেন, ফ্যালো রাখে, তাহলে সেটাকে বলছি কারেন্ট ফ্যালো ল্যান্ড বা চলতি পতিত জমি। তাহলে প্রকৃত ফসলি জমি কোনটি? যেখানে অ্যাকচুয়াল ভাবে চাষাবাদ করা হয়, প্রকৃতভাবে চাষাবাদ করা হয়। এই জন্য আমরা বলছি যে একটি জমিতে যদি একটা বার ফসল হয় এক বছরে, অথবা দুইবার ফসল হয়, অথবা তিনবার ফসল হয়, তাহলে এদের সমষ্টিকে বলা হচ্ছে প্রকৃত ফসলি জমি। তাহলে প্রকৃত ফসলি জমির আবার কয়েকটি ভাগ রয়েছে যদি এটা বলতে চাই। যেমন এক ফসলি জমি। এক ফসলি জমি কাকে বলে? এক ফসলি জমি হচ্ছে সেই জমি যে একই জমিতে এক বছরে যদি একটি মাত্র ফসল চাষাবাদ করা হয়, তার মানে তিনটা সিজনের ভিতরে একটা মাত্র ফসল এক বছর ধরে যদি চাষাবাদ করি, তাহলে সেটি এক ফসলি জমি। ঠিক তদ্রূপভাবে যদি একটা জমিতে এক বছরে তিন সিজনে দুইবার ফসল চাষ করা হয়, তাহলে সেটাকে বলছি দ্বিফসলি জমি। আর তিন ফসলি জমি হচ্ছে এক বছরে যদি কোনো জমিতে তিন সিজনে তিনবারই ফসল চাষাবাদ করা হয়, তাহলে সেটাকে বলছি তিন ফসলি জমি। আর প্রকৃত ফসলি জমি কাকে বলছি? যে এক ফসলি, দ্বিফসলি এবং তিন ফসলি জমির যোগফলকে প্রকৃত ফসলির জমি বলছি। এখন তাহলে দেখেন, প্রকৃত ফসলি জমি একটা, আরেকটা যদি বলি সর্বমোট ফসলি জমি। সর্বমোট ফসলি জমি কিন্তু আলাদা হবে, কারণ দেখেন, আমার একজন কৃষকের যদি 1 বিঘা জমি থাকে, সে যদি এক ফসলি জমি করে, তাহলে সেটা এক বছরে একটা ফসল হলো, তার 1 বিঘা জমি হবে প্রকৃত ফসলি জমি। কিন্তু সে যদি একটা জমিতে, 1 বিঘা জমিতে যদি দুইবার চাষাবাদ করে, তাহলে কিন্তু তার প্রকৃত ফসলি জমি হবে 2 বিঘা, কারণ সে 1 বিঘাতে এক সিজনে চাষ করছে, পরের সিজনে আবার চাষ করছে, তাহলে 2 বিঘা হলো। তো এই জন্য সর্বমোট ফসলি জমিকে আমরা যদি সূত্র আকারে প্রকাশ করি, তাহলে সর্বমোট ফসলি জমি সমান হবে এক ফসলি জমি প্লাস দ্বিফসলি জমি ইন্টু 2 প্লাস তিন ফসলি জমি ইন্টু 3। তো এখন আসেন শস্য চাষের নিবিড়তা, যেটাকে বাংলায় শস্য চাষের নিবিড়তা বলছি, ইংলিশে বলা হচ্ছে ক্রপিং ইন্টেন্সিটি। আমাদের যে অফিসার ভাইগণ রয়েছেন, তারা যখন বিশেষ করে ডিএই মিটিংয়ে যান, বা আমাদের কৃষিবিদরা রয়েছে, বা উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে, বা সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার যারা রয়েছে, তারা কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক, এবং তিনারা কিন্তু এই টার্মিনোলজিটা প্রায় ব্যবহার করে থাকেন, যে ক্রপিং ইন্টেন্সিটি। আমার অমুক জমি, দেখা যাচ্ছে কোনো কৃষক ভাইয়ের জমির ক্রপিং ইন্টেন্সিটি 200%, বা এত আমার এলাকায় এবার চাষ হয়েছে টোটাল 700 হেক্টর, যার ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে 194%। এইরকম কথাগুলো কিন্তু আসে, কিন্তু আমরা যারা অফিসাররা রয়েছি বিভিন্ন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য কিন্তু এটা বোঝা একটু কঠিন হয়ে যায়। তাহলে যদি এই কথাগুলো বলতে কি বোঝায় সেটা আসুন জেনে নিই। তাহলে তার আগে জেনে নিই ক্রপিং ইন্টেন্সিটি কাকে বলে। এটা খুবই সহজ একটা সংজ্ঞা।
ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে একই জমিতে একই বছরে যে কয়টি ফসল ফলানো হয়, একই জমিতে একই বছরে যে কয়টি ফসল মানে ফলানো হয় তার শতকরা হারকে মানে ক্রপিং ইন্টেন্সিটি বা শস্য চাষের নিবিড়তা বলা হচ্ছে। অর্থাৎ একটি ফসলে যদি মানে দ্বিফসলি হয়, তার মানে দুইবার ফসল চাষ করা হয়েছে এক বছরে 3 সিজনে দুইবার চাষ করা হয়েছে, তাহলে তার ক্রপিং ইন্টেন্সিটি 200%। এখন বাংলাদেশের বর্তমানের ক্রপিং ইন্টেন্সিটি কত সেটা কি আপনারা জানেন? আচ্ছা, না জানলেও সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। বর্তমানে অ্যাকর্ডিং টু ডিএই বাংলাদেশের ক্রপিং ইন্টেন্সিটি 194%। তাহলে যদি বলি বাংলাদেশের এই যে ক্রপিং ইন্টেন্সিটি 194% বলতে কি বুঝি, তাহলে দেখেন বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে, এভারেজ ল্যান্ড রয়েছে, সেই যেখানে ফসল চাষাবাদ করা হয় সেই জমিতে 194%, তার মানে প্রায় 3 ফসলি জমি বলা হচ্ছে। 194% হওয়ার কারণে একে প্রায় 3 ফসলি জমি বাংলাদেশের যত মানে জমি রয়েছে সেগুলো টোটাল এভারেজ 194%, তার মানে 3 ফসলি জমি বলা হয়েছে। এটা বিবিএস 2018 এর মতে। এখন আসুন তাহলে এই ক্রপিং ইন্টেন্সিটি নিয়ে একটি অঙ্ক জেনে নিই, ম্যাথ, যেটা খুবই সহজ এবং আমাদের বুঝতে সহায়তা করবে। তো এখানে আমি একটা বোর্ডে দেখেন একটা অঙ্ক লিখেছি, আমি জাস্ট একটু পড়ে শোনাই আপনাদেরকে। লেখা আছে হাশেম আলীর এক ফসলি জমির পরিমাণ 3 বিঘা, 33% বিঘাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। দ্বিফসলি জমির পরিমাণ লেখা আছে 4 বিঘা এবং ত্রিফসলি জমির পরিমাণ লেখা আছে 5 বিঘা। তাহলে আমাদের বার করতে হবে কি হাশেম আলীর জমির শস্য চাষের নিবিড়তা কত, ওই যে ক্রপিং ইন্টেন্সিটি কত পার্সেন্ট সেটা কিন্তু বের করতে হবে। তাহলে এই ক্রপিং ইন্টেন্সিটির পার্সেন্টেজটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, খুবই মানে সুন্দর এবং সহজ সূত্র। দেখেন আমরা জানি শস্য চাষের নিবিড়তা সমান সর্বমোট ফসলি জমি বাই প্রকৃত ফসলি জমি ইন্টু 100। সর্বমোট ফসলি জমির ক্ষেত্রে আমি কিন্তু সংজ্ঞাটা বলেছিলাম যে সর্বমোট ফসলি জমি হচ্ছে খরিফ 1, খরিফ 2 এবং রবি মৌসুম মিলে এক বছরে যে পরিমাণ ফসল চাষাবাদ করা হয় তাকে সর্বমোট ফসলি জমি বলা হচ্ছে। দেখেন সর্বমোট ফসলি জমির সূত্রতে লেখা আছে সিঙ্গেল ক্রপ এরিয়া মানে এক ফসলি জমি প্লাস দ্বিফসলি জমি ইন্টু 2 প্লাস 3 ফসলি জমি ইন্টু 3। আর প্রকৃত ফসলি জমির কথা বলেছিলাম যে এক বছরে মানে প্রকৃত ফসলি হচ্ছে যে টোটাল যে এক ফসলি, দ্বিফসলি ও 3 ফসলি জমির যোগফলকে প্রকৃত ফসলি জমি মানে বলা হচ্ছে। তার মানে সিঙ্গেল ক্রপ এরিয়া প্লাস ডাবল ক্রপ এরিয়া প্লাস ট্রিপল ক্রপ এরিয়া। সিঙ্গেল ক্রপ এরিয়া মানে এক ফসলি জমি, ডাবল ক্রপ এরিয়া মানে দ্বিফসলি জমি, আর ট্রিপল ক্রপ এরিয়া মানে 3 ফসলি জমি। এখন দেখে নিই আমাদের এই অঙ্কের সমাধানটা কি হবে। দেখুন এখানে লেখা রয়েছে যে হাশেম আলীর আমাদের বের করতে হবে কি শস্য চাষের নিবিড়তা। হাশেম আলীর এখানে লেখা আছে যে এক ফসলি জমির পরিমাণ 3 বিঘা, তার মানে সিঙ্গেল ক্রপ এরিয়া যেটা সেটা হবে কি 3 দিলাম, প্লাস দ্বিফসলি জমির পরিমাণ লেখা আছে 4 বিঘা, তার মানে এখানে দ্বিফসলি জমি ইন্টু 2, তার মানে 4 ইন্টু 2 প্লাস 3 ফসলি জমির পরিমাণ টিসিএ দেওয়া আছে 5 বিঘা, তাহলে 5 ইন্টু 3, তার মানে 5 ইন্টু 3। এই গেল আমার সর্বমোট ফসলি জমির পরিমাণ। এখন দেখেন লেখা আছে যে প্রকৃত ফসলি জমি, তাহলে প্রকৃত ফসলি জমি আর কিছুই না এক ফসলি, দ্বিফসলি ও 3 ফসলি জমির যোগফল। তাহলে এখানে এক ফসলি লেখা আছে 3 বিঘা, দ্বিফসলি লেখা আছে 4 বিঘা, 3 ফসলি লেখা আছে 5 বিঘা, তাহলে এটার যোগফল। তাহলে এটা হিসাব করে যদি আমরা দেখি এখানে আসবে 26 আর এখানে টোটাল আমাদের হবে কত 12। এখানে কিন্তু 100 ইন্টু 100, এখানে ইন্টু 100। এখন এই 26কে 12 দিয়ে ভাগ করলে প্রায় 2.166 হয় ইন্টু 100, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 216%। 100কে যদি গুণ করে দিই তাহলে এটা পার্সেন্টে অ্যান্সার হবে। তার মানে আমরা কত পাইলাম, হাশেম আলীর যে জমির পরিমাণ এক ফসলি জমির পরিমাণ ছিল 3 বিঘা, দ্বিফসলি জমির পরিমাণ 4 বিঘা, 3 ফসলি জমির পরিমাণ 5 বিঘা ছিল, তাহলে তার শস্য চাষের নিবিড়তা কত সেটা আমরা কিন্তু সূত্র আকারে বের করলাম 216%। তার মানে আমি আগেই বলেছি শস্য চাষের নিবিড়তা কাকে বলে, এক বছরে একটি জমিতে যতটি ফসল চাষাবাদ করা হয় তার শতকরা হারকে। তার মানে এইখানে শতকরা হার 216% বলতে বোঝাচ্ছে প্রায়
তিনটা এক বছরে তার যে জমি রয়েছে সেই জমিগুলোর এভারেজ যদি করি 216%, তার মানে তার এভারেজ জমিতে প্রায় 3টা করে ফসল চাষাবাদ হয়। তো এখন জেনে নিই যে এই যে এই 216% হলো বা শস্য চাষের নিবিড়তা, ক্রপিং ইন্টেন্সিটি, এটা জেনে আমার কি লাভ, তাই না? আমরা তো সবকিছু লাভ খুঁজি। আচ্ছা, এইটা মেইনলি আমাদের যারা অফিসাররা রয়েছেন এই অফিসারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বলেছি যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার যারা রয়েছে, ডিএই পিপুল, বিশেষ করে আবার এই উপজেলা এগ্রিকালচার অফিসার স্যাররা রয়েছেন, ওনারা কিন্তু এই টেকনিক্যাল টার্মগুলো খুব ব্যবহার করে থাকেন। শস্য চাষের নিবিড়তা যেটাকে বলছি, ক্রপিং ইন্টেন্সিটি, এরকম হতে পারে যে আমার এরিয়ায় 500 হেক্টর ল্যান্ড রয়েছে যেখানে ক্রপিং ইন্টেন্সিটি 200% বা 216%। যদি কোনো অফিসার আমাদের উপজেলা এগ্রিকালচার অফিসার স্যার বলেন, তাহলে আমাদের অফিসাররা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে ক্রপিং ইন্টেন্সিটি 216% এটা বলতে কি বোঝাচ্ছে, আমরা তো এটা জানি না। সো এই যে এই অঙ্ক করে আমরা পেলাম, তার মানে এখন কিন্তু বুঝতে পারছেন যে যদি কোনো ছাড় বলেন যে আমার এলাকায় এত হেক্টর ল্যান্ড রয়েছে, এই ল্যান্ডের ক্রপিং ইন্টেন্সিটি 216%, তখন আপনি বুঝবেন যে এভারেজ ওই উপজেলায় যে জমিতে চাষ করা হয় সেই চাষকৃত জমিতে ফসল হয় এক বছরে প্রায় 3টি করে ফসল হয়। এই জন্য বলা হয়েছে 216% বা মানে 300% পর্যন্ত 3টি করে বলা হয়েছে। তো বাংলাদেশের 194% যদি হিসাব করা হয় তাহলে বাংলাদেশের এভারেজ জমিতে কিন্তু 3টা করে ফসল চাষাবাদ করা হয়। তো এই যে আমাদের যারা মানে কৃষক ভাইদেরা রয়েছে তাদের কথা চিন্তা করে, তাদের ফসলের কথা চিন্তা করে আমাদের অফিসারগণ যারা রয়েছেন তারা কিন্তু এই ক্রপিং ইন্টেন্সিটি বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো এই ক্রপিং ইন্টেন্সিটি জানলে আপনি তাহলে ওই টেকনিক্যাল পার্সনদেরকে হ্যান্ডেল করতে পারবেন বা তাদের সাথে কথা বলতে পারবেন এবং এই বিষয়টা বুঝতে পারবেন। আবার এটা বুঝলে সুবিধা কি হবে, আরও যদি সুবিধার কথা দু একটি বলি, যে আপনার রিজিয়নে আপনার যে টেরিটরি রয়েছে ওই টেরিটরিতে ক্রপিং ইন্টেন্সিটি যদি 200% হয় বা 100% হয়, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার এই টেরিটরিতে 200% মানে ফসল এভারেজ 2বার হয়। তাহলে কোন ফসল কোন সিজনে কোন ফসল হচ্ছে, কোন ফসলের কোন স্টেজে গিয়ে কি ধরনের রোগ বালা বা কি ধরনের প্রবলেম কৃষকরা ফেস করছে, সেই প্রবলেমের সলিউশন কিন্তু আপনি দিতে পারবেন। এই জন্য আমার মনে হয় যে এই ক্রপিং ইন্টেন্সিটি খুবই জানা প্রয়োজন, এবং এটা আপনার এলাকায় যদি উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে বা ওখানকার থেকে যদি ইনফরমেশন পান ভালো, না হলে আপনি নিজেই কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি বের করতে পারবেন। মনে রাখবেন যেখানে যত বেশি ক্রপিং ইন্টেন্সিটি রয়েছে, ইন্টেন্সিভ কালচার রয়েছে, সেখানে কিন্তু আপনাদের অপরচুনিটি তত বেশি রয়েছে। সো আশা করি এই ক্রপিং ইন্টেন্সিটি এইটা বুঝতে পেরেছেন, এটা নিয়ে ম্যাথ যেটা সেটাও বুঝতে পেরেছেন। তো এটা যদি প্র্যাকটিক্যাল জীবনে আপনারা কাজে লাগান এবং এ সম্পর্কে কিছুটা উপকৃত হয় তাহলে আমরা ধন্য থাকব। তো পরিশেষে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আরেকটি কথাও না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টের যে পেজটি রয়েছে এসিআই ডিজিটাল লার্নিং, ইউটিউবে আমরা কিন্তু রেগুলার এখানে নতুন নতুন ইনফরমেটিভ কিছু ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এসিআই ডিজিটাল লার্নিংটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আপনারা কিন্তু নতুন নতুন ইনফরমেশনের সাথে আপডেট থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।